সাহিত্য জগতের রোমহর্ষক কিছু গল্পের মালাই গাথা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস গপ্পটপ্প। গপ্পটপ্পতে আপনারা আসবেন, আমাদের সাথে গল্প করবেন এবং বুঝবেন গপ্পের আসল মজা। গপ্পটপ্পতে আজ আপনার জন্য রয়েছে শক্তিপদ রাজগুরুর লেখা গল্প পটলার থিম পুজো। এই গল্পটি আমরা নিয়েছি শক্তিপদ রাজগুরুর সেরা 20 কিশোর গল্প এই বইটি থেকে। গল্পের সূত্রধার আমি দীপেন্দু। চলুন শুরু করে নেওয়া যাক আজকের গল্প। পটলাকে নিয়ে আবার আমরা এক প্রবলেমে পড়েছি। অবশ্য পটলা আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের শিরোমণি কামধেনু। পটলার বাড়ির অবস্থা খুবই ভালো, কুলে পাড়ার সবটাই প্রায় ওদের। পটলা ওদের বংশের একমাত্র শিবরত্তির সলতে চলা বংশপ্রদীপ। ওর ঠাকুমার নামেও বিশাল বাজার, ওর বাবা কাকার 2-3টে চালু কারখানা। সেই পটলাই আমাদের ক্লাবের কামধেনু। ওদের দৌলতেই ক্লাবের পাকা বাড়ি, ঘেরা মাঠ, ব্যায়ামগার। তাই যে দুধওয়ালা গরুর দুধ দোবায় তাকে যেমন গরুর গুঁতো খেতে হয়, আমরাও তেমন ওই কামধেনু পটলার হম্বিতম্বিও মুখ ফুজে সহ্য করতে বাধ্য হই। আর তাই নিয়ে আমরা নানা সমস্যাও পড়ে নাজেহাল হই। পঞ্চপাণ্ডব ক্লাবের 5টি মাথা, আমি, হোৎকা, গোবর্ধন, ফটিক, আর সকলের আগে থাকে নৈবেদ্যের গায়ে কদবার মতোই পটল চল। ক্লাবের জন্য পটলার ভাবনার অন্ত নেই। পটলা অবশ্য তার জন্য টাকা খরচ করে 2 হাতে, ফান্ড আসে ওর ঠাকুমার তহবিল থেকে। পটলা এবার বেশ কিছুদিন থেকে প্ল্যান করছে ক্লাবের দুর্গাপুজোয় সে এমন একটা কায়দায় থিমের রূপায়ণ করবে যে কলকাতায় ইদানিং যেসব প্রতিষ্ঠানে পুজো মণ্ডপ, মূর্তি ইত্যাদির জন্য প্রাইজ দেয়, তাদের সব কোটা প্রাইজ পটলা একবার লুটিয়ে নেবে। আর দুর্গাপুজো নয়, হবে এবার ওই থিম নামক কোনো নতুন আমদানি করা অদৃশ্য দেবতার পুজো। তাই নিয়ে ক্লাবের জরুরি মিটিংও ডাকা হয়েছে। অবশ্য তার আগে পটলা ভোটগুলো নির্বিঘ্নে পাওয়ার জন্য আমাদের 4 মূর্তিকে ওর বাড়িতে ডেকে ভুরি ভোজ বেশ করে করিয়েছে। ওর ঠাকুমাও বললেন, হ্যাঁ রে সবাই, হোৎকা, ফটিক, গোবর্ধন, তোরা এসেছিস? পটল এবার কি নতুন পুজো করবে বলে ডেট ধরেছে। তোরা ওকে পুজোটার মনের মতো করেই করতে দে। আমরাও জানি ওই অর্থবান ঠাকুমার একমাত্র নাতির প্রতি বেশ দুর্বলতাই রয়েছে, তার জন্য ওর সিন্ধুকের অঢেল টাকাও রয়েছে। আমরাও পটলার দৌলতে বেশ রসে বসেই আছি। ক্লাবও চলে স্বমহিমায়, ফুটবল টিম, টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণভোজন, নানা কিছু হয়। তাই ঠাকুমার কথায় বাধ্য হয়েই বললাম, ঠিক আছে ঠাকুরমা, আপনি যখন বলছেন তাই হবে। পটলার থিম পুজোই হবে এবার, তবে এত টাকা খরচ। খরচাপাতির জন্য ভাবতে হবে না, আমি সরকার মশাইকে বলে দেব। লাগে করিয়ে দেবে গৌরী সেন, যাই হোক আমাদের ক্লাবের নাম ছড়াবে। তাই পটলার মিটিংয়ে 2-4 জন বাধা দিয়ে পুরনো প্রথায় পুজো করার কথা বলেছিল বটে, কিন্তু তাদের নস্যাৎ করে পটলার থিমকে বিপুল ভোটে জয়ী করে এনেছি আমরা। পটলাও খুশি। সেদিন সন্ধেই ক্লাবের পটলার ন্যাপার দোকানে গরম গরম পোন কাটলেট আর কফি বানিয়ে বলল, তাহলে পুজোর কাজটা শুরু করা যাক। তখন অন্য ক্লাব, বিশেষ করে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী 11 বুলেট, সবে তাদের পুজোর থিম নিয়ে গোপন বৈঠক সেরে কোথায় আদিবাসী শিল্পীদের পাওয়া যায় তার সন্ধানে রয়েছে। তাই আমাদেরও প্রস্তুতি শুরু করতে হবে। হোৎকা বলল, তাই ধর থিমখানটা কি তামগো খুইলা বল। পটলা বলল, খুব সিক্রেট কেস। পটলা উত্তেজিত হলে ওর জিভটা আলটাকরাই সেট হয়ে যায়। পটলা বলল, তোদের সব জানাবো। মা হবেন মাধুর্যময়ী, একবারে প্রচলিত ধারায় যেমন হয় তেমন রূপই হবে। আমরা নতুন করে গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরবো বলে মাতৃমূর্তির এরকম রূপ করেছি। পটলা পড়াশোনাতেও ভালো, যখন যা করে তা বাস্তব অবাস্তব যাই হোক না কেন তা নিয়ে ভাবনা চিন্তা করে। অবশ্য তার নিজস্ব রীতিতে ফটিক গান বাজনা, নাটক এসব নিয়ে থাকে। ও আবার ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক, হোৎকা গেম সেক্রেটারি, সে ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ নিয়েই থাকে। গোবরার শরীরটাও প্রকাণ্ড, আর ওদের মধ্যে একটু বেরসিক। ওর বাবা ব্যবসা করেন। ফটিক বলল, গ্রামীণ সংস্কৃতির কুটির শিল্প টিল্প নিয়ে কাজ এখন পাবলিক নেয় বেশি। পটলা বলল, কারেক্ট, সেই গ্রামীণ শিল্পীদের নিয়ে এসে প্রতিমা করাবো। মার প্যান্ডেলও
ও সাজাবে ওরা ওইসব দিয়ে, তার নমুনাও এনেছি। পটলা এবার ছোলা থেকে বেড়াল বের করার মতো জামার ভেতর থেকে প্লাস্টিকে মোড়া একটা জিনিস বের করে টেবিলে রাখলো। অবশ্য তার আগে ঘরের দরজা বন্ধ করে এসেছে। পটলা বলল, এই যা দেখছিস কাউকে বলবি না, একদম চুপচাপ থাকিস। মোড়ক খুলতে দেখা গেল কয়েকটা চিনির তৈরি মঠ, গণেশ মূর্তি, মন্দিরের চূড়ো, ফুটকড়াই ভাজার সঙ্গে রঙিন চিনির তৈরি ছোট বড় এই সব মঠও দোকানে বিক্রি হয়। মঠগুলো দেখিয়ে পটলা বলল, এইসব ক্ষুদ্র শিল্পই প্রমাণ করার জন্য এবার চিনির বিশেষ ধরনের পাক করে রং দিয়ে তৈরি মূর্তি হবে, আর প্যান্ডেলও সাজানো হবে এই জিনিসের তৈরি নানা পুতুল দিয়ে। জিনিসগুলো বেশ শক্তই, রংটাও করলে ভালোই লাগবে। হোতকা বলল, চিনির পাকের ঠাকুর হইব তা মন্দ হইব না, বিরসর করার আর লোক লাগবো না, একজন একখানা কইরা বডি খাইলমু, চিনি ফেলতে হইব না, আমাকে রসুরখানায় দিবি, বুঝলি? পটলা বলল, ওসব পরে ভাবা যাবে, এখন চল মানকর গিয়ে এসবের কারিগরদের তো আনতে হবে, তাদের সব প্ল্যান তো বুঝিয়ে দিতে হবে নাকি। আমরা কজন ক্লাবের পয়সায় বের হয়েছি মানকরের উদ্দেশ্যে। বর্ধমানের মানকর এককালে বেশ নামি জায়গা ছিল। আমরা মানকরে এসে ট্রেন থেকে নেমেছি। এদিকটা পুরনো আমলের গ্রাম, বাজারও আছে, আর সেখানে তৈরি হয় বড় ছোট নানা সাইজের কদমা। ওদিকে বড় চালার নিচে কড়ায় পাক দিয়ে তৈরি হচ্ছে চিনি। তারা সেই পুরু পাকটাকে ছাঁচে ফেলে রং বেরঙের সরেস মঠ, ছোট বড় গণেশ, হাতি, সিংহ অনেক কিছুই তৈরি করছে। অবশ্য সেই কারিগররা বলল, অনেক পুরনো তাদের এই ব্যবসা। এই জিনিসের কদর ছিল সারা দেশে। এখান থেকে চালান যেত সব জায়গায়। কিন্তু এখন যুগ আধুনিক হয়েছে, মানুষ এই কদম্বর শিল্পকে আর কদর করে না। এখন এসেছে ভুজিয়া আর নানা ভুজিয়াওয়ালার মিঠাই পেড়া। এদের ব্যবসা এখন লাটে উঠেছে। পটলা বলল, এই মৃতপ্রায় কুটির শিল্পকে তার যোগ্য সম্মান দেওয়ার জন্যই আমরা এরকম পরিকল্পনা নিয়েছি। আপনাদের কয়েকজনকে কলকাতায় নিয়ে যাব, সেখানে আপনাদের এই শিল্পকে আমরা মাতৃমূর্তি দেবী দুর্গা রূপে কলকাতায় তথা সারা দেশের সামনে তুলে ধরব। ফটিক আবার বলল, টিভির সাংবাদিকরা তো এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন কে নতুন কি করছে। দেখবেন যা পাবলিসিটি হবে না এই শিল্পের, অর্ডার যা আসবে তা আপনারা সামলাতেই পারবেন না। হোতকা গোপরা তখন একটা বড় ঠোঙ্গায় বেশ কিছু কদমা মঠ নিয়ে টেস্ট করতে শুরু করেছে। হোতকা বলল, তা মন্দ হইব না পটলা, তোর আইডিয়া খান নতুন হইব মন হইতাছে। ফটিক বলল, দেখবি এবারে প্রাইজ নিয়ে শেষ করতে পারবি না, জিতা রহ পটলা, যুগ যুগ জিতা রহ। কদমা শিল্পীদের নিয়ে আমরা সেই রাতেই ফিরে এলাম। পুজোর এখনো ঢের দেরি, তবে আকাশে শরতের রোদ ফিকে হয়ে দেখা দিয়েছে। সন্ধ্যের সময় থেকেই এখানে ওখানে দু একটা ঘুমন্ত শিউলি গাছে ফুলের কুড়ি দেখা দিয়েছে। এর মধ্যে টিভির সাংবাদিকরা বের হয়েছেন। রাস্তা জুড়ে বাঁশ পড়েছে, প্যান্ডেলের কাজও শুরু হয়েছে। 11 বুলেটস ক্লাবের প্রস্তুতির খবরও আসছে, তবে তাদের থিম সম্বন্ধে এখনো কোনো খবর আসেনি। আমাদের ক্লাবের মাঠের বাঁশও পড়েছে। টিভি চ্যানেল এর মধ্যে পুজোর গণভোট ফোন বা SMS চালু করেছে। ফটিক গোবরা ইতিমধ্যে 2-3টে টিভির সাংবাদিককে বেশ কায়দা করে কফি কাটলেট খাইয়ে পটলার পুজোর ব্যাপারে বাজার গরম করেছে। তাদের প্যান্ডেলের কাজও শুরু হয়েছে। তবে আমাদের আসল কাজ চলেছে গোপনে, পটলাদের বাড়ির বাগানে। সেটা এককালে পটলাদের গোডাউন ছিল। সেই গোডাউনের মধ্যে মন চিনি এসেছে, আর শিল্পীরাও বড় বড় কড়াইয়ে চিনির পাক করে এর মধ্যে মা দুর্গার অসুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ করেছেন। মাটির সিংহের আদলেই চিনির পাক দিয়ে পিস পিস করে সিংহ করেছেন। ওগুলো শুকিয়ে বেশ শক্তপোক্ত হয়ে গেলেই মূর্তিগুলোকে জুড়ে জুড়ে একেবারে জীবন্ত করে তোলা হবে। বাতাসে চিনি পাকের মিষ্টি গন্ধ উঠল। পটলা, হোতকা এসব কাজে তদবির করছে। তবে আমরাও মাঝে মাঝে ওখানে যাই, প্রসাদ হিসেবে তৈরি মুরকি মোয়া খেয়ে আবার প্যান্ডেলে আসি। প্যান্ডেল তৈরি হলে সেখানে নানা ধরনের চিনির মূর্তি বসবে। এর মধ্যে টিভিতে প্রচার শুরু হয়েছে। পঞ্চপাণ্ডব ক্লাব এবার এক লুপ্তপ্রায় গ্রামীণ শিল্পকে থিম করে
যা খেল দেখাবে তাতে নাকি তামাম কলকাতার লোক হাঁ হয়ে যাবে। এর মধ্যে কোনো কোনো সংস্থার শংসাপত্র এসে গিয়েছে। গোটা কুলেপাড়া অঞ্চল কেন, কলকাতার অনেক পুজো কমিটি ছুটে এসেছে আমাদের প্যান্ডেলে। তবে তারা আমাদের কারখানায় কি হচ্ছে সেটা জানতে পারেনি, তবু হাওয়াতেই আমাদের নাম ছড়িয়ে পড়েছে। পুজোর দিন এগিয়ে আসছে, প্যান্ডেলের কাজ শেষ হয়েছে। ওদিকে গোডাউনও ভর্তি হয়ে গিয়েছে নানা শিল্পকর্মে। ওরা বেশ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে মাটির বদলে ওই চিনির পাক দিয়ে দারুণ মূর্তি গড়ে তুলেছে। বিষ্ণুপুরের শিল্পীরা মাটির ফলকে যে শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়ে ওই টেরাকোটা মন্দির তৈরি করেছিলেন, ওই শিল্পীরাও বেশ কয়েকদিন পরিশ্রম করে তেমনই শিল্পী সত্তার পরিচয় দিয়েছেন ঠাকুর তৈরিতে। এসব ঠাকুরকে ওই ছবিগুলো বাটাম দিয়ে সেট করে সারা প্যান্ডেলে ফিট করে মন্দিরের পরিবেশই রচনা করা হয়েছে। এর মধ্যে টিভির পর্দায় ওইসব শিল্পকলার পরিচয় পেয়েছে কলকাতার মানুষ। সংবাদপত্রে সমালোচনা শুরু হয়েছে, আমাদের পঞ্চপাণ্ডব ক্লাব নাকি মূর্তি শিল্পে বিপ্লব আনবে। পটলা যেন এবার সব প্রাইজই পেয়ে গিয়েছে, এই ভাবেনে বলল, দেখবি এই পঞ্চপাণ্ডব ক্লাব এবার টপ করবে। হোৎকা বলল, হ্যাঁ পটলা, এবার বেশ ভালো একখানা ট্যুর করতে হইব। কৈলাস মায়ের দয়ায় ফার্স্ট হইব, আমাগর হিমালয়ে ট্যুর করতে হইব। আমরা জানি ঠাকুরমার মত হলে এই ট্যুরও হবে, তাই বডি থ্রো করি ঠাকুমার কাছে। ঠাকুমা এর মধ্যে টিভিতে পটলার নাম এবং তার প্রচার শুনে বেশ খুশি। ঠাকুমা বললেন, যাবি বেড়াতে? সরকারকে বলে দিচ্ছি, টাকা নিয়ে যা, অফিস থেকে তোদের জন্য টিকিট করে দেবে। পুজোর পরই তোরা সকলে বের হয়ে পড়বি। কা এসব বিষয় পটু, সেই বলল, তাই ভালো ঠাকুমা, আগে থনে টিকিট কাইটা রাখুম। তাই কর। এবার আরো উৎসাহ নিয়েই পুজোর আয়োজন করছি। পুজোর পরেই বের হব আমরা হিমালয়ের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে গোডাউন থেকে ট্রাকবন্দি দেবদেবীর মূর্তিগুলো প্যান্ডেলে এনে দেবী মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। শিল্পীরাও অক্লান্ত পরিশ্রম করে মূর্তিগুলোকে যেন প্রাণবন্ত করে তুলেছে। দেখে বোঝা যাবে না ওসব চিনির পাক দিয়ে তৈরি করা নাকি অন্য কিছু। দেবী মূর্তির গায়ের রঙও জোরদার, চোখ মুখ জীবন্ত, সিংহ অসুর যেন প্রাণময়। অসুরের শরীরের মাসলগুলো বর্ণবৈচিত্র্য জীবন্ত হয়ে ফুটিয়ে তুলছে। গণেশজিকে দেখে এর মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী আবার ওই শিল্পীদের দিয়ে গণেশ তৈরি করার কথা ভেবে ফেলেছেন। টিভির পর্দায় মঠের মূর্তি দেখে দর্শকরা তো বিস্মিত। মণ্ডপের পরিবেশ হয়ে উঠেছে অতীতের বিষ্ণুদেবের মন্দির। সেই 16 শতাব্দী যেন বাস্তবে ফিরে এসেছে। এবার পটলা বলল আমাদের, শিওর থাক, সব প্রাইজ আমাদেরই। ষষ্ঠীর উদ্বোধনের দিনই জনারণ্য হয়ে গেল, নামলো মানুষের ঢল। পুলিশ এবং আমাদের ভলেন্টিয়াররা হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে সারা কলকাতা এবার ভেঙে পড়বে পঞ্চপাণ্ডবের প্যান্ডেলে। কিন্তু পটলা মানেই প্রবলেম, সেটা আমরা বুঝেও বুঝি না, ভুল করি বারবারই। এবারে সেই প্রবলেম শুরু হলো, আর তা এমন হয়ে উঠবে তা আমরা কেউই ভাবিনি। সপ্তমীর দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। আমরা ভাবছি পুজোর দিন না মাটি হয়ে যায়। আমরা প্যান্ডেলে বসে আছি, বৃষ্টি শুরু হলো। বেশ ভালোই বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে এখন কলকাতার দুরবস্থা সবচেয়ে বেশি। এখানে ওখানে জল জমে যায়, ট্রাম বাস বন্ধ হয়ে যায়, এসব জানা কথা। কিন্তু বর্ষার মেঘ এভাবে জমাট বেঁধে আসবে তা আমরা কেউই ভাবিনি। প্রথম দিকে বৃষ্টি জোর এলেও মনে হয়েছিল একটু পরে থেমেই যাবে, কিন্তু ক্রমশ মেঘ যত জমাট বাঁধতে লাগলো, বৃষ্টির তেজও তত বাড়তে লাগলো। অন্ধকার হয়ে এলো চারদিক। রাস্তায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়, কিন্তু বৃষ্টি জোরে নামতেই ক্রমশ রাস্তাঘাট জনশূন্য হয়ে গেল। গাড়ি কিছু চলছিল, রাস্তাঘাটে জলও ক্রমশ বাড়ছে। আমরা প্যান্ডেলে রয়েছি, বেশ শক্তপোক্ত প্যান্ডেল করা হয়েছে, টিপলও দেওয়া হয়েছে ভালোভাবে। হোৎকা বলল, হে বীরেন হইতাছে যে রে, একেবারে বর্ষার মতোই। শারদ মেঘ গর্জতি ন বর্ষতি, শুধু গুড়গুড় করবে, দেখবি বৃষ্টি হলোই না। পটলা আমার দিকে তাকিয়ে রইল। তখন প্যান্ডেলে পুরোহিত মশাই পুজোর আয়োজন শুরু করেছেন। যথাবিহিত সপ্তাহে পুজো তো করতেই হবে। পুরোহিত, কয়েকজন লোক আর ঢাকিরাই রয়েছেন। ওদিকে বসে আছি আমরা। আমাদের অঞ্চলটা বেশ নিচু। ওদিকে বড় রাস্তার ওপাশে জল এদিকে আসতে শুরু করেছে। বলতে গেলে সারা এলাকার বৃষ্টির জল এদিকে ধেয়ে আসছে। রাস্তা ছাপিয়ে জল আসছে এবং তা পুকুরের চেহারা নিচ্ছে। ওদিকে ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন। মায়ের পুজোর নামেই হচ্ছে মাত্র।
ধূপ দ্বীপ জ্বলছে আর তেমনি বৃষ্টির দাপট। মুষলধারে একটানা চলছে বৃষ্টি, চারিদিকে আবছা হয়ে গিয়েছে বৃষ্টিতে। মাঠে তখন বৃষ্টির জল গোড়ালি ছাপিয়ে উপরে উঠতে শুরু করছে। একদিকে মাঠের জল, তার উপর প্যান্ডেলের মাথা থেকে ত্রিপলের ফুটো ফাটা দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করেছে। আমরাও এবার সচকিত হয়ে উঠেছি। এদিকে ত্রিপলের ফাঁক দিয়ে জল পড়ে চিনির পাকের তৈরি মূর্তি তখন গলতে শুরু করেছে। পটলা চিৎকার করলো, আরে ডেকোরেটরসের লোকজনদেরকে ডাক, কোথায় তারা? তখন দেখা গেল প্যান্ডেলের নিচের কাঠ ভিজে সপ সপ করছে। এখান ওখান দিয়ে টপ টপ করে জল পড়ছে, এর উপরে জলের ঝাপটা, নিচে তখন হাঁটু পর্যন্ত জল। ঘন্টা খানেক কেটে গিয়েছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। প্যান্ডেল ফাঁকা, লোকজন একদমই নেই। নিচে জল থই থই করছে, একটা হাঁড়ি ভেসে চলেছে। প্যান্ডেলের শতচ্ছিদ্র অবস্থা, আর সেই সঙ্গে গলে পড়ছে এতদিন ধরে গড়ে তোলা চিনির কাজগুলো। হঠাৎ প্রচন্ড একটা শব্দে তাকিয়ে দেখলাম দেবী মূর্তির মাথার উপর থেকে প্যান্ডেলের প্রচুর জলের চাপ ধরে রাখতে না পেরে বাঁশটাই মরমর করে ভেঙে গেল এবং ত্রিপল সমেত ছিঁড়ে পড়লো একেবারে চিনির তৈরি দেবী মূর্তির ওপর। সঙ্গে সঙ্গে বেশ খানিকটা গলে গিয়ে পুরো কাঠ মোটাই কাঠ হয়ে গেল। সিংহ আর অসুরের অবস্থাও প্রায় এক, যে কোনো সময় পুরো প্যান্ডেলটাই কাঠ হয়ে যাবে। আমি চিৎকার করলাম, পটলা, হোতকা, বেরিয়ে আয়, ঠাকুর মশাইকে নিয়ে বেরিয়ে আয়, না হলে চাপা পড়বি। হাঁটু জল তখন কোমরের দিকে উঠে এসেছে। সারা প্যান্ডেলটাই পরিণত হয়েছে একটা পুকুরে। কোনো মতে জল টপকে ভাঙা বাঁশ ত্রিপল সরিয়ে বের হয়ে এলাম। একটু পরেই প্যান্ডেলটা হুড়মুড় করে ভেঙে পড়ল। পুরো প্যান্ডেলটাই তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বৃষ্টি তখনও সমানে চলছে। সপ্তমীর দিনই আমাদের প্রতিমা বিসর্জন হয়ে গেল। শুধু বিসর্জনই নয়, সর্বনাশই ঘটে গেল। আবার আমরা ছোট করে পুজো শুরু করলাম আমাদের ক্লাবের ভিতর। ওখানটা বেশ উঁচু। এবার পটলার থিম পুজোর ভূত ঘাড়ে চেপেছিল, তাই পটলা থিম নিয়েই মেতেছিল প্রাইজ পাওয়ার জন্য। বিশাল প্যান্ডেল করেছিল ওই মাঠে, যেটা আগে ছিল নিচু জলাশয় বা হোকলাবন। এখন কলকাতার জনসংখ্যা বাড়ার ফলে ওইসব জমিও লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। সেই জমি এখন কর্পোরেশনের বিচিত্র নিকাশি ব্যবস্থার ফলে হাঁটু পর্যন্ত জলে ডুবে থাকে। আমাদের ঠাকুরেরও এবার অকাল বিসর্জন হয়ে গেল। কলিযুগে বিচিত্র সব ঘটনা ঘটে রে। হোতকা ওদিকে চুপচাপ বসেছিল, জামা প্যান্ট সব ভিজে গিয়েছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, ভিজে কাকের মতো চেহারা। হোতকা বলল, কেন? ফটিক বলল, রামচন্দ্র বসন্তকালের বদলে শরৎকালে দুর্গাপুজো করেছিলেন, আর পটলা অকাল বিসর্জন করে দিল মায়ের। কোবরা ফুট কাটলো, খুবই অশুভ ব্যাপার। পটলার গ্রহযোগ খুবই গড়বড়ে। ওর কুষ্টিতে ছিল পুজো এমন ঘটবে যেন এর চেয়ে খারাপ না হয়। আমরা দেখছি ওই ধ্বংসস্তূপের দিকে। এতক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। আমাদের প্যান্ডেল তখন ভাসমান, বাস ত্রিপল তখন কাঠ হয়ে পড়েছে জলে, প্রতিমার সাজ পোশাক জলে ভেসে চলেছে, ঘর তখন জলের তলায়। আমি বললাম, বিপদের আর কিছু বাকি নেই, এখন কি হবে? বৃষ্টি কিছুটা কমেছে, জলস্রোত তখনও কলকল করে বয়ে চলেছে। এবার দেখলাম এদিক ওদিক থেকে কৌতূহলী জনতা এসে জুটেছে। এসেছে 11 বুলেটসের ছেলেরাও। তাদের প্রতিমার তেমন কোনো ক্ষতি হয়নি। শুভ বলল, কি থিম করলি রে পাটলা, যে জলে ভেসেই গেল? পটলা তখন চুপ হয়ে গিয়েছে। অবশ্য খবরটা পটলাদের বাড়িতে পৌঁছতেই ওদের সরকার মশাই লোকজন নিয়ে হাজির হয়েছে। মোবাইলে কথা বলেছেন ডেকোরেটরসের সঙ্গে। আমরা সপ্তাহের পর নীরবে শ্মশানে বসে আছি। মুখ্য ভূমিকায় এখন সরকার মশাই আর তার কারখানার লোকজন। বৃষ্টি থামতেই এবার ডেকোরেটরসের লোক এসে ক্লাবের পাশে উঁচু জায়গায় ছোটখাটো প্যান্ডেল করে ফেলল। আর ঘন্টা কয়েকের মধ্যেই পড়ল কুমোরটুলি পড়ে থাকা একটা ছোট্ট প্রতিমা। ভালো প্রতিমা আর নেই। আমরা এতক্ষণ এই বিপর্যয়ের পর একেবারে হতাশ হয়ে বসেছিলাম। এদের উদ্যোগ আয়োজন দেখে তেড়ে ফুড়ে উঠে হোতকা বলল, পটলা, বৃষ্টির সামনে আমাকে লড়াই এখনো শেষ হয়নি, আবার ফাইট করতে হইব। পটলা এবার সরকার মশাইয়ের দিকে তাকালো। সরকার মশাই বললেন, বড়মা সব শুনে টুনে হুকুম দিয়েছেন, নতুন প্যান্ডেল করে নতুন মূর্তি এনে আবার পুজোর ব্যবস্থা করতে হবে। মায়ের পুজোর যেন কোনো ব্যাঘাত না হয়। পটলার মুখে যেন আবার হাসি ফুটল। তখন নতুন প্রতিমা নামানো হচ্ছে ট্রাক থেকে। তখন জল অনেক কমে গিয়েছে। মেঘের ফাঁক দিয়ে বিকেলের সূর্যের স্বর্ণালী আভা পড়েছে বর্ষণ সিক্ত গাছগাছালিতে, ওই ধ্বংসস্তূপেও। পটলাও তেড়ে ফুড়ে উঠল। গোবর্ধন জয়ের ধ্বনি দিল।
দুর্গা মাতা কি যায়। এর মধ্যে ইলেকট্রিশিয়ানও এসে গিয়েছে। নতুন প্যান্ডেলের জাঁকজমক তেমন নেই, তবু সেখানে আলো জ্বলে উঠল। ঢাকিরা ওদিকে মুখ বুজে বসেছিল। পুজোর প্রথম দিনই এভাবে অকাল বিসর্জন হবে তা ওরাও ভাবেনি। ওরা ভাবছিল ওদের লোকসানের কথা। ওরাও এবার নতুন মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠা হতে দেখে ঢাক ঢোল কাশি নিয়ে বাদ্যি শুরু করলো। আশেপাশের লোকজনও অবাক হলো। তারা ভেবেছিল পঞ্চপাণ্ডব ক্লাবের অকাল বিসর্জন হয়ে গিয়েছে, কিন্তু আবার নতুন প্রতিমা এনে যথারীতি পুজোও শুরু করেছে দেখে এবার অনেকেই আসতে শুরু করলো। কিছুক্ষণ আগে আমরা বাড়ি গিয়ে জামা প্যান্ট বদলে কিছু খেয়ে আবার মণ্ডপে এসেছি। পটলা বলল, না রে, থিম পুজো করে বাজে খরচাই করেছি, এবার আসল পুজোই করবো আমরা। ওই অকাল বর্ষণে এলাকার গরিব মানুষ যারা রাস্তার ধারে ঝুপড়িতে থাকে তাদের অবস্থা খুবই করুণ। এসব মানুষের জন্য পটলার ঠাকুমা এবার ঢালাও অন্ন বস্ত্রের ব্যবস্থা করেছেন। সারা মাঠ জুড়ে শুরু হয়েছে তাদের অন্নসত্র। অনেক মলিন সর্বহারার মুখে অন্নের ব্যবস্থা করেছেন ঠাকুমা। পুজোর কদিন ওদের আর অন্ন চিন্তা করতে হবে না, তাই তারা কদিন এই আনন্দ উৎসবে সামিল হতে পেরেছে। ছোট অনাড়ম্বর মণ্ডপ, নেই থিমের সেই প্রচার, সেই অপার বর্ণ বৈচিত্র্য, সবে কি একটা মাতৃমূর্তি। ওই হাজার সর্বহারার হাসির আভা যেন ফুটে উঠেছে ওই মাতৃমূর্তিতে। পটলা বলল, মনে পড়ে সেই কবিতা, তাঁরে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ মলিন বিরস, তবে মিছে সহকার শাখা, তবে মিছে মঙ্গল কলস। না পটলা, মাঝে মাঝে তোর মাথায় ভালো আইডিয়াও আইছে। এবার নতুন স্টাইলে পুজো করছিস, এটাও ভালোই। এবার আমরা কোনো পুরস্কার অবশ্য পাইনি, তবে একটা তৃপ্তির আভাস দেখেছি ওই হাজার মানুষের মুখে চোখে। মনে হয় এটা ওই পুরস্কারের চেয়েও অনেক বড়। গপ্পটপ্পতে আজ শুনলেন পটলার থিম পুজো। প্রধান চরিত্রে পটলা, হোৎকা ও ফটিকের চরিত্রে সায়ন্তন, ঠাকুমার চরিত্রে উজান, শুভর চরিত্রে বিক্রম এবং গোবর্ধন ও সরকার মশাইয়ের চরিত্রে উজ্জ্বল। শেষ হলো আজকের আমাদের নিবেদন পটলার থিম পুজো।